আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন ঘটনাবলী নিয়ে সমাজ বিশ্লেষকগণ আলোচনা করেছেন। ভিডিওটি আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের নতুন চ্যানেলে যারা আগমন করেছেন, নক করেছেন, তাদেরকে সুস্বাগতম। আমাদের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তারা নির্বাচনে এখন আসতে পারেনি, এই 9 মাসে হাজার হাজার খুন করেছে। বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট যুবদল, বয়কট ফ্যাসিস্ট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী তারা একটি মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালে যে 3 নম্বর গেটে যেখানে গত 9 তারিখে সোহাগ নামে একজন বাঙালি ব্যবসায়ীকে খুন করা হয়েছে, তার প্রতিবাদে তারা একটি মিছিল নিয়ে এই মুহূর্তে মিটফোর্ডের 3 নম্বর হাসপাতালে এসেছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে বিএনপির যে ব্যানারগুলো আছে, সেই ব্যানার তারা ছিঁড়ছে। চলতেছে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মিটফোর্ডের 3 নম্বর গেটে যেখানে গত 9 তারিখে একজন বাঙালি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেইখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এসে তারা একটি মিছিল নিয়ে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিএনপির যে ব্যানার আছে সেই ব্যানার তারা ছিঁড়ে ফেলেছে, তারপর এখন পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে ব্যানার, সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা নির্বাচনে এখন আসতে পারেনি, এই 9 মাসে হাজার হাজার খুন করেছে। 9 মাসে তারা যদি নির্বাচনে আসতে পারে, বাংলাদেশ কোথায় যাবে? এই বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে। আমাদের কি হবে? আমরা আমাদের জীবন দিয়ে হলে আমাদের বাঁচাবো, ঠিক না? আমরা জীবন দিয়ে দেবো, তবু এই বাংলায় কোনো চাঁদাবাজি জঙ্গিবাদী দেওয়া যাবে না। আমাদের সোনার বাংলা আমরা একদম সুন্দর পরিষ্কার বাংলা দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি, কোনো চাঁদা, কোনো সন্ত্রাস, কোনো ধর্ষক, কোনো কিছু থাকবে না। সুন্দর পরিষ্কার বাংলাদেশ থাকবে। এবং আপনার যে আলোচিত ঘটনা, এই ঘটনার যারা আসামি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে। সেই সন্ত্রাসীদের, চাঁদাবাজদের ফাঁসি চাই। সবার প্রত্যেকজনের জনসম্মুখে কিভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে। বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট যুবদল, বয়কট ফ্যাসিস্ট। ভাই একজন করে আমরা শুনি, কে আগে বলবো? আমরা সাধারণ ছাত্ররা চাচ্ছি বর্তমানে যে এই সংস্কার কার্যক্রম চলছে, এটা জানি রাষ্ট্রকে এভাবে চলতে দেয়, তারা জানি এর মধ্যে আবার এরকম বা হাত না দেয়। তারা যে তাদের যে ধিক্কারজনক কাজগুলো করছে, তারা এগুলো আমরা আপাততভাবে এগুলো বন্ধ করতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ফুটেজ দেখে বেশ খানিকটা বিস্মিত হয়েছি, আটকেও উঠেছি। বিশ্বাস করতে পারছিলাম না, বিশ্বাস করতে চাইছিলাম না। মনে হচ্ছিল যে বিরোধী কোনো গ্রুপ এটি মেক করেছে। পরবর্তীতে ফুল ভিডিও ফুটেজটি যখন সামনে এলো, তখন সত্যি সত্যি অবাক হয়েছি। তার কারণ আগের ফুটেজটিতে সম্পূর্ণ চিত্রটি ছিল না, শুধু পায়ের ছবি ছিল। আমি আসছি সে বিষয়ে। তো তার আগে একটু বলি যে
রাজধানী মিটফোর্ড হসপিটালের সামনে মধ্যযুগীয় বর্বরতায় যে হত্যাকাণ্ডটি ঘটল তার প্রতিবাদে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছে, বিক্ষোভ মিছিল বের করেছে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যানারেই। নিঃসন্দেহে এটি ভালো লাগার কথা যে তরুণ সমাজ বা শিক্ষার্থীরা কিংবা কিশোর সমাজ তারা যে কোনো অপকর্ম অন্যায় বিরুদ্ধে প্রতিবাদটা এখনো করছে। তারা স্লোগান দিল, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, 24-এর বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, তাও ভালো কথা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সেটিও ভালো কথা। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল, তারাও স্লোগান দিয়েছে। কিন্তু পরবর্তীতে মিটফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে নৃত্য করছে, এক অর্থে নাচানাচি করছে। তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির যেসব পোস্টার আশেপাশে ছিল, ব্যানার ছিল, সেগুলো ভেঙে চুরে নামিয়ে ফেলছে। প্রতিবাদ তো তারা করতেই পারে এই শিক্ষার্থীরা, কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে। আমি যদি প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটির প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের বিএনপিকে উস্কানি দিতে। এবং আমার কাছে আমার কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথাকার। আমিও মজা করে বলেছি এটা তৈরি করা, হয়তো ভারতে বসে কেউ তৈরি করেছে বা দেশের বাইরে থেকে তৈরি করেছে। কিন্তু ফুটেজটি দেখলাম সত্যি স্বতঃস্ফূর্তভাবে কিছু শিক্ষার্থী এই কাজগুলো করছে। সোজা কথা, মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি, মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনা ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি, তারা নিজেরাই তো স্লোগান দিচ্ছে, জিয়াবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না। এনসিপির পক্ষ থেকেই তো এই স্লোগানগুলো উচ্চারণ করা হয়েছে। এবং এই যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ছবিও পা দিয়ে দুলল। এরা কি তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে? এরা কি তারাই যারা মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজলটি স্মৃতি চিহ্নগুলো রয়েছে তা দুমড়ে মুচড়ে দিচ্ছে? এরা কি তারাই যারা 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল? নিশ্চয়ই তাদের অংশ। এবং আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে উত্তেজিত করা হচ্ছে। বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, যে অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে। এবং এই জায়গাটিতে এসে এখন বিএনপি কি বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে, তাদের বক্তব্যটি কি। এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালের কোনো জায়গা দেখিনি। যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে, এটি অনেক আগে থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, ফেস দ্য পিপলের তাদের আইডি দিয়ে দেখেছি আমরা। এবং সেখানে লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো, টাইটেলে লেখা রয়েছে। বিএনপি কি বলবে এটি আমাদের জানতে ইচ্ছে করছে এই কারণে যে যখন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছিল না। 2 দিন পরে এসে তারা একটি বিবৃতি দিল, যখন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো, তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া হচ্ছিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন বিএনপি একটা দায়সারা গোছের বিবৃতি দিল যে এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি, এইগুলো থামাতে হবে, সরকারের উদ্দেশ্যে বলেছিল। এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল, তাও আমার ঠিক মনে নেই, যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে। আমি কারো মনে বাক্যে চাইবো যেন ওই বিবৃতিতে এই কথাগুলো থাকে, আমার ঠিক ভালো করে খেয়াল নেই। তারপরও যদি থাকে, তারপরও হয়তো সান্ত্বনা দেওয়া যাবে নিজেদেরকে। কথা হচ্ছে, কেন বিএনপি প্রতিবাদ করেনি? রাজনৈতিক প্রতিহিংসা থেকে? আজকে যখন জেনারেল জিয়াউর রহমানের
তার প্রতি এই ধরনের চরম অবমাননাকর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী লীগও নিশ্চয়ই খুশি হচ্ছে। এবং আওয়ামী লীগও যে জিয়াউর রহমানের প্রতি প্রচণ্ড অশ্রদ্ধা প্রদর্শন করেছে সে কথাও আমরা জানি। কিন্তু এগুলো আর কতদিন? কেন আমরা মৌলিক জায়গাগুলোতে এক থাকতে পারছি না? কেন আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমাদের কণ্ঠগুলো এক করতে পারছি না? এদিকে রোববার নির্বাচন কমিশনে গিয়ে এনসিপির একটি প্রতিনিধি দল তারা দাবি জানিয়ে এলো তাদেরকে যেন শাপলা প্রতীক দেওয়া হয় আর নৌকা প্রতীক তুলে নেওয়া হয়। এই তো সেই নৌকা প্রতীক, আওয়ামী লীগকে স্বীকার করুন আর না করুন, এই নৌকা প্রতীকে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে যে ইতিহাস রচিত হয়েছিল সেটিকে পাকিস্তানিরা স্বীকার করতে চাইল না, তাই না? আওয়ামী লীগের হাতে 70 নির্বাচনের পরবর্তীতে ক্ষমতা দিতে চাইল না এবং সেখান থেকে তো স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়লো এবং আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল। মুক্তিযুদ্ধের সব কিছু ধুয়ে মুছে শেষ করে দিতে চাইবেন, এত সহজ সম্ভব এটি? স্বপ্ন দেখছেন, সাময়িক উত্তেজনা কাজ করছে। এবং এই তরুণদের বলছি, মানে যারা এনসিপি গঠন করেছে তাদের প্রতিও তো আমাদের শ্রদ্ধা ছিল। কেন অসংখ্য অগণিত মানুষ তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠছে ধীরে ধীরে? সারা দেশে বিভিন্ন ঘটনা আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে এবং আপনারা উদ্বিগ্ন হচ্ছেন। মব নিয়ে আলোচনা হচ্ছে, কেন মব ভায়োলেন্স হচ্ছে, কেন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়াচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, মানুষ উদ্বিগ্ন হচ্ছেন। অনেকে বলছেন এই সমস্ত মব ভায়োলেন্সের ক্ষেত্রে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ করে এক ধরনের প্রশ্রয় আশকারা বোধহয় আছে। এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা হচ্ছে। আমি নিজেও কয়েকবার নানা ঘটনার প্রেক্ষিতে উদাহরণ দিয়ে আমি আমার মতো করে যুক্তি দিয়ে বলেছিলাম। সবশেষ গতকালকে আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও এই ধরনের একটা প্রশ্ন করলেন যে এর পেছনে কি সরকারের কোনো প্রশ্রয় আছে? এই বিষয়গুলোর আসলে জবাব কি? আমরা কেউ জবাব জানি না, কিন্তু আমরা বিভিন্ন ঘটনা প্রবাহকে আলোচনা করতে পারি। আলোচনা করে হয়তো একদিকে তাকাতে পারি যে আসলে কি হচ্ছে। দেখুন, আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা, এটাকে আমি অনেকটা প্র্যাকটিক্যাল জোকের মতো বলবো, মানে একটা বাস্তব থেকে নেওয়া এক ধরনের কৌতুকের মতো আমার কাছে মনে হয়েছে এর মাঝে। সেটা কি? সরকারের একটা উদ্যোগ। সরকারের উদ্যোগটাকে আমরা গত 10 তারিখে, আজকে 13 তারিখ, আজকে থেকে 2-3 দিন আগে 10 তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। আমার ধারণা বিজ্ঞপ্তিটা আপনাদের কারো চোখে পড়তেও পারে। এবং এই বিজ্ঞপ্তিটা যে দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো, আমি এই বিজ্ঞপ্তিটা আপনি পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন। বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, আপনারা দেখুন, যে সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সেখানে লেখা হয়েছে যে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি দলবদ্ধভাবে থানা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আবাসিক অনাবাসিক স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কার্যক্রমে বাধা প্রদানের অপচেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে যা আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং বাংলাদেশের দণ্ডবিধি 1860-এর বিধান মোতাবেক দাঙ্গা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ। তারপরে লেখা হয়েছে, উল্লেখ্য যে আল কোরআনে সূরা বাকারার 191 নম্বর আয়াতে বর্ণিত বিশৃঙ্খলাকে ফিতনা হিসেবে আখ্যায়িত করা হয় এবং তা হত্যার চেয়েও জঘন্য মর্মে ঘোষণা করা হয়েছে। এরপর জনসাধারণের প্রতি অনুরোধ, এই ধরনের কিছু করবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, এই লেখা হয়েছে। কে দিয়েছে এটা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিজ্ঞাপনটা সবগুলি পত্রিকায় ছাপা হয়েছে। এটা যে বোঝা যাচ্ছে যে মব যে ভায়োলেন্সগুলো হচ্ছে, হয়তো তার প্রেক্ষিতে তারা এই বিজ্ঞাপনটা দিয়েছে। কিন্তু যদিও এখানে মব শব্দের কথা উল্লেখ নাই। এই বিজ্ঞাপনটা পড়ার পর আমার বেশ কৌতূহল হলো এই কারণে যে এখানে তারা আল কোরআনের সূরা বাকারার 191 নম্বর আয়াতের কথা বলেছেন, ওটা রেফারেন্স টেনেছেন। তো এটা দেখে না আমার মনে হলো, এটা দেখি তো 191 নম্বর আয়াতে কি আছে। আপনাদের মনে হতে পারে জাস্ট বলে দিলে কিন্তু হতো যে কোরআনেও ফিতনা সম্পর্কে কি বলা হয়েছে। তো 191 নম্বর আয়াতে কি আছে, তার আগে আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে ফিতনা বিষয়টা কি। দেখুন, ফিতনা একটা আরবি শব্দ, আমি যতটুকু পেয়েছি, যতটুকু বুঝেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর অর্থ হলো পরীক্ষা, বিভিন্ন রকম অর্থ হয়। কোরআন শরীফে এর বিভিন্ন রকম অর্থে এর প্রয়োগ আছে।
যে প্রয়োগগুলি আছে সেগুলো হলো, একটা হলো পরীক্ষা, একটা হলো প্রলোভন, আর একটা বিশৃঙ্খলা, আর একটা বিভেদ বা বিপর্যয়। মানে অনেকগুলি অর্থেই ফিতনা শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে। এখন যদি পরীক্ষা বা যাচাই বলি, সেখানে যেমন ধরেন মহান আল্লাহ মানুষকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন এবং এই পরীক্ষাগুলো ফিতনা হিসেবে পরিচিত। আর প্রলোভনটা কীভাবে? মানুষ, শয়তান মানুষকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বিপথে চালিত করার চেষ্টা করে, সেগুলো এক একটা ফিতনার এক একটি রূপ। বিশৃঙ্খলা বিভেদটা কি? যখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা মানুষের মানুষের বিভেদ দেখা দেয়, তখন তাকে ফিতনা বলে। আর বিপর্যয় বলতে কোনো ধ্বংসাত্মক বা খারাপ পরিস্থিতি যা সমাজে বিপর্যয় ডেকে আনে, তাও ফিতনা হিসেবে বিবেচিত হতে পারে। এইরকম বিভিন্ন অর্থে কোরআন শরীফে ফিতনা ব্যবহার করা হয়েছে। ফিতনা সম্পর্কে ধারণা পেলেন। ওনারা বলেছেন যে ফিতনাকে কোরআনে 191 আয়াতে কি বলা হয়েছে? সূরা বাকারা। সূরা বাকারার 191 নম্বর আয়াত আসলে কি আছে, এটা আমি বের করার চেষ্টা করেছি। আপনারা একটু পড়ুন, পাবেন। আজকাল অনেকে আপনার বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপে পাবেন। অনেকের বাসায় কোরআনের বঙ্গ অনুবাদ আছে, আপনি বাংলা অনুবাদটুকু পড়ুন, তাহলে বুঝবেন। 191 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রথমে শুরু হয়েছে এভাবে, শুনেন। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও, এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়েও কঠিনতর, এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো, এটাই কাফিরদের প্রতিদান। দেখুন, যে কোনো কিছু সূরার একটা আয়াত যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে মূল যে দরকার প্রয়োজন সেটা হলো শানি নজুল, মানে কোন প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছিল সেটা আপনাকে আগে জানতে হবে। তো এই সূরার এই আয়াতটা কখন নাজিল হয়েছিল এটা জানার জন্য আমি 2 আলেমের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছি। সবগুলি আমি যে ইনফরমেশনটা পেয়েছি, আমি নিজেও কিছু জানতাম আগে, তারপরে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা আমি কনফার্ম করে নিয়েছি। ওনারা যেটা বলেছেন, এই সূরাটা অবতীর্ণ হয়েছিল, এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল মক্কা বিজয়ের পর, যখন নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা তো আগে তাকে ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছিল। তারপর উনি কিন্তু শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে 8 সময় কিন্তু মক্কাতে ফিরে আসলেন এবং মক্কা বিজয় করলেন, রক্তপাতহীনভাবে উনি মক্কা প্রবেশ করলেন। তখন প্রবেশ করার পর এখন এই যে কাফির যারা ছিল, যারা তাদেরকে বের করে দিয়েছিল, তাদের প্রতি কি আচরণ হবে, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্যই এই আয়াতটা করা হয়, নাজিল হয়। এবং সেখানে বলা হয় কি, তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও, বুঝলেন? তারপর বলছে তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল। এখন আপনি হিসাবটা মিলান, দেখবেন মিলে যাচ্ছে কিন্তু। তারপরে বলছে আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর, এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না, মানে মক্কা শরীফের কাছে অথবা ভেতরে লড়াইটা করতে না করেছি, যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। তারা যদি তোমার বিরুদ্ধে লড়াই করে তুমি তাও করো, বিষয়টা কিন্তু ক্লিয়ার। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো, এটাই কাফিরদের প্রতিদান। দেখুন, যখন কেউ এই 191 নম্বর আয়াতটা পড়বে, নট নেসেসারি সবাই কিন্তু শানি নজুলটা জেনে পড়বে না। কিন্তু যখন আপনি পড়বেন, প্রথম লাইনটা পড়ে আপনার কি মনে হবে? তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও। তারা কারা? কাফিররা। এখন আজকালকার অর্ধশিক্ষিত অনেকে কিন্তু মনে করতে পারে এই লোকটা কাফির, তাকে হত্যা করো, ব্যাখ্যা কিন্তু এভাবে তারা করে নিতে পারে। তো আমি একটা জিনিস বুঝলাম না, এই ফিতনা শব্দটা তো কোরআন শরীফে বহু জায়গায় আছে, তো আপনি ফিতনা এই অর্থটা বাদ বেছে নিলেন কেন, এবং তার জন্য এই আয়াতটাকে কেন বেছে নিলেন? এবং নিলেনও যদি আপনি বললেই পারতেন কোরআন শরীফে ফিতনাকে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোরভাবে বলা হয়েছে। আপনি সূরা বাকারার 191 নম্বর আয়াতটা কেন বললেন? যখন আপনি 191 নম্বর আয়াতের কথা উল্লেখ করলেন, তখন কিন্তু আমার মতো লোক কিন্তু সেটা খুঁজে বের করে পড়বেন, আর অনেকেই পড়বে। তাহলে যারা মব করতেছেন তাদের জন্য এই আয়াতটা পড়ে, এবং যেহেতু তারা মব করছেন তারা কিন্তু অর্ধশিক্ষিত ধরে দেবেন আপনি। এই অর্ধশিক্ষিত একটা লোক যখন এই আয়াতটা পড়বে, মানে প্রথম সেন্টেন্সটা পড়ে তার মধ্যে কি চিন্তাটা কাজ করবে যে কাফেরদেরকে হত্যা করার জন্য কোরআন শরীফে বলা হয়েছে, তো সেটা আরো বেশি মবের দিকে ঝুঁকবে। তো আমি একটা জিনিস বুঝি না, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন একটা বিজ্ঞাপন এরকমভাবে দিবেন, সেখানে এই ধরনের একটা আয়াতের কথা উল্লেখ করবেন কেন, যেটা পড়ে অর্ধশিক্ষিত লোকরা নানাভাবে বিভ্রান্ত হতে পারে অথবা নানাভাবে আরো বেশি মবে জড়িয়ে পড়তে পারে? কেন করবেন? কাজেই যখন বলা হয় যে এটা পড়ার পর যারা মব করে, ভাই যারা মব করে তারা সচেতন ব্যক্তি না, যারা মব করে তারা পূর্ণ শিক্ষিত নয়, যারা মব করে তারা পরিপূর্ণ ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, তারা এটা করতো না। যারা এটা করে তারা কি এটা পড়ে 191 নম্বর আয়াতে যে তারপরে কি তারা মব থামাবে না বাড়াবে? কাজে যখন বলা হয় সরকারের এক ধরনের প্রচ্ছন্ন প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষ এক ধরনের প্রশ্রয় আছে, আশকারা আছে মবের প্রতি, তখন কি খুব বেশি অবাক হতে হয়?
আপনি একটা দলের প্রতি ব্লেম দিতেই পারেন, কোনো সমস্যা নেই। সেই দলটা কেন তাদের কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারলো না, এটা অবশ্যই তাদের একটা দায় আছে। কিন্তু আপনি সরকার, আপনি গভর্নমেন্ট, আপনি কি করছেন? আপনি মানুষকে 191 নম্বর আয়াত সূরা বাকারা শিখাচ্ছেন, জানাচ্ছেন, পড়তে বলছেন, মনে বিভ্রান্ত হতে বলছেন। আপনি কি এই আয়াতটা সায়ন তাদেরকে বলছেন? বলেন নাই তো। সায়ন ছাড়া এই আয়াতটা যখন সে পড়বে এবং যেহেতু সে অর্ধ শিক্ষিত অথবা কম শিক্ষিত, তারা কি অর্থ করবে? তাদের মধ্যে কি ধরনের প্রেরণা উদ্দীপিত হবে বলুন? এগুলি সবই মতলবী বিজ্ঞাপন, এবং এরকম একটা মতলবী বিজ্ঞাপন করতে গিয়ে কি পরিমাণ অর্থ তারা ব্যয় করেছে, অপচয় করেছে, কোনো সন্দেহ নেই। এবং পাশাপাশি এটাতে করে কি মব কমবে? কমবে না। সরকার বলবে আমরা তো বিজ্ঞাপন দিয়েছি মব কমানোর জন্য, লোকে মব করে। তো এভাবে গোড়ায় কেটে উপরে পানি দিয়ে কোনো লাভ নাই রে ভাই। আপনার কাজটা আপনি করেন, আপনার পুলিশ, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে সক্রিয় করেন। এই ধরনের উদ্ভট এবং এলোমেলো বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ নেই। কথায় আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মাত্র 1 মাসের মধ্যে ঘুরে গেল দেশের রাজনৈতিক পরিস্থিতি। লন্ডন বন্দোবস্তের আজ 1 মাস হলো। গত 13 জুন লন্ডনে হোটেল ডরচেস্টারে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর উৎফুল্লিত বিএনপি 1 মাসের মধ্যে রাজনীতির আকাশে অনিশ্চয়তার মেঘ দেখতে পাচ্ছে। আবার 1 বছর আগের জুলাইয়ে বাংলাদেশ ছিল মিছিলে স্লোগানে উত্তাল। সেই স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে লক্ষ্য করে দেওয়া স্লোগান অনেকের চোখেই তখন স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু বছর ঘুরে সেই জুলাইয়ে আবার স্লোগান উঠেছে, এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগান। তবে লক্ষ্য বদলে গেছে, তীর এবার বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। শুধু তাই নয়, এতদিন আভাসে ইঙ্গিতে বিএনপির বিরুদ্ধে বলছিল, এখন খোলাখুলি ভাবে বিএনপি ও তারেক রহমানের নাম নিয়ে হুমকি দিচ্ছেন সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি নেতারা। প্রকাশ্যে অবমাননা করা হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাও করা হচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে। এমন পরিস্থিতিতে বিএনপির মধ্যে আবার -2 ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে, যে শঙ্কার কথা গত বছর অভ্যুত্থানের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম তুলেছিলেন। দলটির অনেকেরই আশঙ্কা, আওয়ামী লীগকে ময়দান থেকে সরিয়ে দেওয়ার পর এবার ইউনূসের কুট চালে নিশানা কি তবে বিএনপি? মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশে 2007-এ সেই -2 কর্মসূচি বাস্তবায়ন করার পথে এগিয়ে এগোচ্ছে ইউনূস বাহিনী। যদি তাই হয়, তাহলে লন্ডন বন্দোবস্ত করতে গিয়ে কি তারেক রহমান বড় একটি ধরা খেলেন? রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দিলেন নিজের দলকে। হত্যাকাণ্ডের ভিডিও পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। গত 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে মারা হয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ লালচাঁদ সোহাগকে। এমনকি বিবস্ত্র করে মৃতদেহের উপর কয়েকজনকে লাফাতেও দেখা যায়। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যা দেখে সারা দেশের মানুষ শিউরে ওঠে। কিন্তু পরিস্থিতির বিবেচনায় একটি বিষয় লাউড এন্ড ক্লিয়ার, এই কংক্রিটের খণ্ডটি আসলে খালেদা জিয়ার দল বিএনপিরই মাথায় এসে পড়েছে। হামলাকারীদের বিএনপি সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হলেও গা বাঁচাতে পারছে না খালেদা জিয়ার দল। মিটফোর্ডে প্রকাশ্যে খুনে বিএনপি সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের জড়িত থাকার খবর প্রকাশের পর বিভিন্ন ক্যাম্পাসে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ওঠে। এই মিছিলের পেছনে এনসিপি ও জামাত ইসলামের হাত রয়েছে বলে সন্দেহ করছেন বিএনপির নেতারা। 1 বছর আগের জুলাইয়ে স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বছর ঘুরে এই জুলাইয়ের স্লোগান উঠেছে বিএনপির বিরুদ্ধে, আর এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগানের লক্ষ্য বদলে এখন বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমানের নামে খুব বাজে ভাষায় স্লোগান দেওয়া হয়। যেমন একটি স্লোগান ছিল, চাঁদা দিয়ে পল্টনে চলে যায় লন্ডনে। এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে চাঁদাবাজিতে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন। এনসিপি নেতারা মিটফোর্ড হত্যাকাণ্ডের জন্য যুবদলের সন্ত্রাসীদের দায়ী করেছেন এবং বলেছেন, এই হত্যাকাণ্ড জাতির কাছে কি বার্তা দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে। এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। তিনি আরো বলেন, যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। 13 জুলাই মিটফোর্ডের সামনে গিয়ে জড়ো হয়েছিল আইডিয়াল ও ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী। সেখানে তারা জিয়া পরিবারের সদস্যদের ছবি আছে এমন পোস্টার ছিঁড়ে পায়ের নিচে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে আবার বিএনপির অনেক নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগে গেছে। অভিযোগ উঠেছে, পদত্যাগকারীদের একটি অংশ অতীতে জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।
বিএনপি সূত্রগুলো বলছে যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই জামাত ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি গণতান্ত্রিক ও মধ্যপন্থী অবস্থান নিতে যাওয়ায় তারা নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে না। অথচ ঠিক 1 মাস আগে এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে আনন্দের দিন। মানে গত 13ই জুন লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের সাথে বৈঠক এবং যৌথ ঘোষণার পর দলটির নেতাকর্মীরা এই বৈঠকটিকে ঐতিহাসিক বলে দাবি করেছিলেন। তার 1 মাসের মধ্যে রাজনীতির ভিন্ন রূপ দেখতে পাচ্ছে দলটির নেতাকর্মীরা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন কোনোভাবে সরকারের সঙ্গে বিরোধে যাওয়া যাবে না। মিয়ানমারের করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়েও দল মুখ বন্ধ রাখবে, হয়েছেও তাই। তারেকের নির্দেশে আন্দোলন গুটিয়ে মেয়র হওয়ার দাবি ত্যাগ করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার একদম শেষ করে ফেলেছে বিএনপি নেতা ইশরাক হোসেন। কিন্তু মিটফোর্ড হত্যাকাণ্ডের পরে সেই তারেক রহমানও ইউনূস সরকারের মতি গতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ভালোবাসার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আশা করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলে এইভাবে নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষায় থাকুন। আশা করছি আমরা আরও নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে আগমন করব। ধন্যবাদ সবাইকে।